আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন জানালেন তারেক রহমান। কোনো ব্যক্তি বা দল নয়, জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড জনগণ। মন্তব্য। নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ হবে বলে সাংবাদিকদের আশঙ্কা। সুষ্ঠু ভোট আয়োজনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন সিইসি। জুলাইয়ে কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 14 অক্টোবর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। শ্রমিকের অধিকার নিশ্চিতে ইশতেহারে শোভন কর্মপরিবেশ যুক্ত করতে বিশেষজ্ঞদের আহ্বান। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ঐক্যবদ্ধ উদ্যোগের তাগিদ। এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। এম শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ সহ সভাপতি নির্বাচিত। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তিনি আস্থা রাখতে চান। সুস্থ থাকলে বেগম খালেদা জিয়া নির্বাচনে ভূমিকা রাখবেন বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, কোনো ব্যক্তি বা দল নয়, জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড দেশের জনগণ। আওয়ামী লীগ প্রসঙ্গে তারেক রহমান বলেন, হত্যা ও লুটপাটকারীদের সবচেয়ে বড় বিচারক দেশের জনগণ। রাহুল রায় রিপোর্ট। বিভিন্ন দলীয় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বললেও 2 দশকে প্রথমবার কোনো গণমাধ্যমকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার। বিবিসি বাংলার সঙ্গে দীর্ঘ আলাপচারিতার শুরুতেই জানান, শিগগিরই দেশে ফিরছেন তিনি। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো? আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কিনা সেই প্রশ্নের উত্তর দেন। যে মানুষটির এত বড় অবদান রয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার, সেই দলের একজন কর্মী হিসাবে বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসাবে যেই প্রত্যাশিত, জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। জুলাই গণ অভ্যুত্থানে নিজেকে মাস্টারমাইন্ড ভাবেন কিনা এমন প্রশ্নও ছিল তারেক রহমানের কাছে। জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ। আগামী নির্বাচন নিয়ে দলের পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেছেন, নির্বাচনে কোনো বিরোধী জোট হলেও তাতে উদ্বেগের কিছু নেই। আমরা ডিসেম্বরের ভিতরে চেয়েছিলাম, ওনারা ফেব্রুয়ারির ভিতরে এখন নির্বাচনটি করতে চাইছেন। আমরা আস্থা রাখতে চাই যে সরকার সে ব্যাপারে সব রকম উদ্যোগ পর্যায়ক্রমিকভাবে গ্রহণ করবেন। ইলেকশন হলে তো ইলেকশনে প্রতিযোগিতা থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, এতে উদ্বেগের কি আছে? বিএনপি তো আগেও নির্বাচন করেছে, বিভিন্ন সময় বিএনপি নির্বাচন করেছে, কম্পিটিশন করেই বিএনপি নির্বাচন করেছে, প্রতিযোগিতা করেছে, উদ্বেগের কিছু নাই তো। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা এ নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মানুষ গুম করে, মানুষ খুন করে, দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে, জনগণ তাদেরকে সমর্থন করতে পারে বলে আমি মনে করি না। জনগণ যদি সমর্থন না করে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনকে, তাদের টিকে থাকার তো কোনো কারণ আমি দেখি না।
এই বিষয়ের সবচেয়ে বড় বিচারক আমি মনে করি জনগণ। তারেক রহমান জানিয়েছেন, আগামী নির্বাচনে নিজ এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত এমন ব্যক্তিদেরই মনোনয়ন দেওয়া হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। পিরোজপুর জেলার প্রবীণ বিএনপি নেতা মোতালেব আকনের শেষ ইচ্ছা পূরণে তার সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোতালেব আকনের সঙ্গে যুক্ত হন তিনি। এই সময় তারেক রহমান বলেন, রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে দেশের স্বার্থে এক জায়গায় আসা উচিত। বহুদলীয় রাজনীতিতে ভিন্ন মত থাকবেই, কিন্তু সবাইকে দেশের স্বার্থে ঝগড়া ফ্যাসাদ থেকে সরে আসার আহ্বান জানান তারেক রহমান। বিশ্বাস করি বিভিন্ন রকম মত থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সেই ঝগড়া ফ্যাসাদ থেকে কিছুটা হলেও দূরে সরে আসি। আসুন আমরা কম্পিটিশন করি সেই পরিকল্পনাগুলো গ্রহণ করার জন্য, এবং শুধু গ্রহণ না, দেশের জনগণ যাদেরকে সুযোগ দিবে তারা যেন একটু একটু করে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে পারে। এই হোক আমাদের আগামী দিনের রাজনীতি, এই হোক আমাদের আগামী দিনের বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশনের সভাপতি অ্যালিস মুগওয়ে ও ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আইসেসকোর মহাপরিচালক ডক্টর সেলিম এম আল মালিক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অ্যালিস মুগওয়ে বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মিস মুগওয়েকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান অধ্যাপক ইউনূস। বৈঠকে গাজার মানবিক সংকট নিয়ে আলোচনা করেন উভয় নেতা। গাজা ইস্যুতে অধ্যাপক ইউনূস এবং বাংলাদেশের সংহতির জন্য কৃতজ্ঞতা জানান মানবাধিকার ফেডারেশনের সভাপতি। আইসেসকোর মহাপরিচালক ডক্টর মালিক বিশ্বব্যাপী ডক্টর ইউনূসের 3-0 তত্ত্বের প্রসারের প্রশংসা করেন। প্রধান উপদেষ্টার সংস্কার এজেন্ডা এবং পরিবর্তিত বাংলাদেশে বর্তমান সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান তিনি। শিক্ষা বিস্তারে আইসেসকোর প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান অধ্যাপক ইউনূস। বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার উপস্থিত ছিলেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব সহ শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় সফররত তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিঞ্চি ও ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রমেশ সেন। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় তুরস্ক। এছাড়া ব্যবসা বাণিজ্যের সহযোগিতা এবং OIC-কে শক্তিশালী করা সহ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় দেশটি। এই সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের সাথে তুরস্কের একটি জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। সাথে ডিফেন্স সেক্টরে যে কোঅপারেশনটা আছে সেটা অব্যাহত থাকবে এবং তারা একটা জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেটআপের জন্য বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনায় আছে। তো সেই বিষয়ে আমরা আমাদের কোঅপারেশন অব্যাহত থাকবে, সেটা আমরা আমাদের পক্ষ থেকে বলেছি। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে, তারাও সবাই নির্বাচনের পরবর্তী যে বাংলাদেশ দেখতে চাই, আমরা যেহেতু বাংলাদেশ করতে চাই, জন্য অর্থনীতি, সংস্কৃতি, OIC-তে আমাদের যে ইনভলভমেন্ট, সব কিছু মিলিয়ে সুদৃঢ় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ আমরা দুই পক্ষ থেকে নেওয়ার ব্যাপারে আলোচনা করেছি। সোমবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বসুন্ধরার কার্যালয়ে বৈঠক করেন সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিঞ্চি। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিদেশিদের ঘাড়ে ভর করে তার দল ক্ষমতায় যেতে চায় না। এই সময় তিনি আরও বলেন, আল্লাহর উপর ভরসা ও জনগণের সমর্থনেই ক্ষমতায় যেতে চায় জামায়াতে ইসলামী। মিয়া গোলাম পরওয়ার বলেন, সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্য হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির। এর আগে সকালে কসোভোর রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ হয়েছে। জনগণও আমাদের মেসেজ পাচ্ছে, শুনতে পাচ্ছে, বুঝতে পারছে, ফলে জনগণের সাথে আমাদের ইন্টারাকশন বেড়েছে। তারা আমাদের বুঝতে পারার সুযোগের কারণে জনমত জামাতের অনুকূলে আসছে। এটা দেশি বিদেশি কূটনীতিক এবং সারা দুনিয়ার আগ্রহ বেড়ে যাওয়ার একটা কারণ হতে পারে।
তো আমাদের কূটনীতিকরা যে আমির জামাতের সঙ্গে দেখা করছেন এবং খুব ব্যাপক হারে সাক্ষাৎ করছেন, এটা এই আগ্রহেরই একটা প্রমাণ। এটা মানুষের আগ্রহ হতেই পারে, দোষণীয় নয়। সংসদ নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করেন সাংবাদিকরা। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে তারা বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে ইসিকে সতর্ক থাকতে হবে। প্রোপাগান্ডা নিয়ন্ত্রণ সহ গণমাধ্যম কর্মীদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার আহ্বান জানান তারা। কাচের মতো স্বচ্ছ ভোট করতে চান উল্লেখ করে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নাজিব বেগের রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। শুরু হয়েছে নির্বাচনী সংলাপ। সোমবার সকালে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন। নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন সাংবাদিকরা। যতই কমিশন স্বচ্ছতার কথা বলুক, আইনের কথা বলুক, এইটা দিয়ে নিজেকে যতই এর মধ্যে রাখুক, মাঠটা কিন্তু আপনার কন্ট্রোল করা আমার মনে হয় ভীষণ ভীষণ কঠিন। সামনের নির্বাচনে ভোটারদের উপস্থিতি অনেক বেশি হবে, এই আশাটা আপনারা কোন দৃষ্টিকোণ থেকে করছেন? কারণ যেখানে পুলিশ নেই, আইন শৃঙ্খলা বাহিনীর উপর মানুষের আস্থা নাই, তো ওই সময় তো মানুষ চাইবে না যে আমি শুধুমাত্র ভোট দিতে গিয়ে আমি অ্যাসল্ট হই। সংবাদ সংগ্রহের জন্য প্রিজাইডিং অফিসারকে জানিয়ে ভোট কেন্দ্রে প্রবেশের যে নীতিমালা করেছে ইসি, তার সমালোচনা করেন সাংবাদিকরা। লেভেল প্লেইং ফিল্ড, এটি আসলে একটা সবচেয়ে বড় বিষয় এবং আমার মনে হচ্ছে আগামী নির্বাচনে এই লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে ধর্মীয় যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো আসলে কতটা নজরদারির মধ্যে থাকবে, কারণ এই জায়গাতে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হওয়ার একটা সমূহ আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। বিকালে পত্রিকার সাংবাদিকদের সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন। অতীতের নির্বাচনগুলি যারা পরিচালনা করেছেন তারা এখন কাঠগড়ায় দাঁড়াচ্ছেন, আপনাদের সামনেও কিন্তু সেই আশঙ্কাটা আছে। আপনাদের সামনে দুটো রাস্তা, একটা হলো নায়ক হওয়ার রাস্তা, আর একটা হলো ভিলেন হওয়ার রাস্তা। একটা হলো যে বিচারপতি সাত্তার বা টিএন শেষনের মতো অমর হয়ে যাওয়ার পথ, আরেকটা হলো আমাদের হুদা কমিশনদের মতো এরকম হয়ে যাওয়া। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রশ্নমুক্ত ও স্বচ্ছ ভোট করতে চাই নির্বাচন কমিশন। আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই দরকার হবে। ইসির তৎপরতায় সবার মাঝে ভোট নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন সিইসি। নারী নেতৃত্ব ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ইসির সংলাপ হবে মঙ্গলবার। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল 2। আসামিদের ধরে 14 অক্টোবর হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, চলতি সপ্তাহে আলোচিত কয়েকটি গুমের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা। আর জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত অপরাধের দায়ে অভিযুক্ত সকলকে বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মাজহারুল হক মানার রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তারা জানিয়েছেন, আসামি মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়সহ 3 অভিযোগ আনা হয়েছে। অপর 3 আসামি হলেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতা সদরউদ্দিন খান, আজগর আলী ও আতাউর রহমান খান আতা। সব আসামি পলাতক আছে বলে জানিয়েছে প্রসিকিউশন। বিগত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতাকে হত্যার ব্যাপারে আওয়ামী লীগের যে সমস্ত সিদ্ধান্ত হয়েছিল, প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার ভূমিকা ছিল। আজকে সেই ব্যাপারে তাদের এই 4 জনের বিরুদ্ধে অভিযোগটা আমলে নিয়ে আনুষ্ঠানিক বিচারের যে যাত্রা সেটা শুরু হয়েছে। প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন, এই ধরনের দুরাশা করে লাভ নেই। বিগত সরকারের সময় বেশ কয়েকটি গুমের ঘটনায় চলা তদন্ত সম্পর্কে জানায় প্রসিকিউশন। গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন স্টেট ডিফেন্স আইনজীবী। দ্বিতীয় ট্রাইব্যুনালে অব্যাহত আছে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
দেশের টেকসই আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিতে শ্রমিকের যথাযথ অধিকার নিশ্চিতের পাশাপাশি নির্বাচনী ইশতেহারে শোভন কর্মপরিবেশ প্রসঙ্গ যুক্ত করা উচিত বলেছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। চ্যানেল আই কার্যালয়ে বাংলাদেশের টেকসই চামড়া খাত বিনির্মাণ প্রকল্পের সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে বক্তারা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ঐক্যবদ্ধ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিস্তারিত মোশাহেদ রনি রিপোর্টে। চতুর্থ শিল্প বিপ্লব পেরিয়ে বিশ্বজুড়ে জোর আলোচনা এখন পঞ্চম শিল্প বিপ্লব। বিশ্ব শোভন কর্মদিবসে তাই দেশের 7.5 কোটির অধিক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক ব্যবস্থাপনা নিশ্চিতে গুরুত্বারোপ। এরই ধারাবাহিকতায় চামড়া শিল্পের 10 লাখ শ্রমিকের অধিকার পরিস্থিতি, যথাযথ মজুরি, স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তা সহ নানা সংকট ও উত্তরণের রূপরেখা নিয়ে বাংলাদেশের টেকসই চামড়া খাত বিনির্মাণ শীর্ষক প্রকল্পের সংবাদ সম্মেলন। বিবৃতি ও প্রশ্নোত্তরে প্রকল্প অংশীজনরা তুলে ধরেন চামড়া শিল্পের লক্ষ্যমাত্রা ও বাস্তবতার রূপস্বরূপ। 51% নারী থাকার পরেও নারীরা কেন কাজে আসে না, বা আসলেও কিছুদিনের মধ্যে কেন চলে যায়, তার একটা বিশাল হলো শোভন কর্মদিবস পায় না। শ্রম আইন আছে, সেই শ্রম আইন অনুযায়ী আমাদের যে শ্রমিকদের অধিকারগুলো, সেই অধিকারগুলো মানে কি আপনার যেন সম্পূর্ণরূপে সেই আমাদের কর্মক্ষেত্রে বাস্তবায়িত হয়। উন্নয়নশীল দেশ থেকে যদি মধ্যম উন্নত সারির দেশে যেতে চাই, তাহলে কিন্তু এই যে এসডিজি গোল যেটা শোভন কর্মপরিবেশ, সেটা অবশ্যই কিন্তু পালন করতে হবে। শ্রমিকরা তাদের অধিকারের কথাগুলো স্বাধীনভাবে বলতে পারবে, শ্রমিকরা তাদের কাজের সম্পর্কিত বিষয়গুলো স্বাধীনভাবে উত্থাপন করতে পারবে, সেরকম একটি সমাজের জন্য গণতন্ত্র খুবই প্রয়োজন। দোষারোপ ও দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে চামড়া শিল্পের টেকসই অগ্রযাত্রা অর্জনে ঐক্যবদ্ধ প্রয়াসে জোর দেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বহু বছরের পুরনো একটি শিল্প, যেই শিল্প নিয়ে কিন্তু কথা হচ্ছে অনেক, কিন্তু যেই জায়গায় যাওয়া উচিত ছিল, আমাদের পৌঁছানো উচিত ছিল যেই ধরনের একটি ভালো পরিবেশের, সেটা কিন্তু এখনও আমরা অর্জন করতে পারিনি। আমাদের একটা বিশাল সম্ভাবনা রয়েছে এই সেক্টর থেকে একটা উন্নতির। যতই বলি সরকারকে দোষ দেই কিংবা মালিক পক্ষকে দোষ দেই কিংবা অন্যদের কথা যদি বলি, আলটিমেটলি কিন্তু আমাদেরই দোষ। নানা ধরনের অব্যবস্থা, সেটাও কিন্তু আমরাই করছি। শ্রমিকরা যদি সোচ্চার না হয়, তাহলে কিন্তু সেই জায়গায় কিন্তু দাবি কিন্তু আদায় হয় না। স্বাস্থ্যের ব্যাপার, তাদের পরিবেশের ব্যাপার, এবং তাদের কর্মর যেই জায়গায় তারা কাজ করছে সেইখানে পরিবেশ যাতে ভালো থাকে তার কথা কিন্তু তাদের বলতে হবে। এই জায়গায় পৌঁছাতে হলে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, এবং তাহলেই কিন্তু এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের নেতৃত্বে প্রকল্প বাস্তবায়নকারী ওশি ফাউন্ডেশন, বিলস, গণস্বাস্থ্য কেন্দ্র, সবুজের অভিযান ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বাসাবো বৌদ্ধবিহারে আয়োজিত ফানুস উৎসবে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, সবাই মিলেই বাংলাদেশ। কার কি ধর্ম পরিচয়, কার কি জাতি পরিচয় তা বিবেচনার বিষয় নয়। বুদ্ধ পূজা ও ফানুস ওড়ানোর মাধ্যমে দিনটি উদযাপন করে সারা বিশ্বের মানুষের শান্তি কামনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। লায়লা নওশিনের রিপোর্ট। ভগবান গৌতম বুদ্ধকে শ্রদ্ধা জানাতে ও তার চূড়ামণি চৈত্যের উদ্দেশ্যে আকাশ প্রদীপ হিসেবে নিবেদন এই ফানুস ওড়ানো। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত 3 মাস উপবাসের মাধ্যমে বর্ষাবাস শেষ করে প্রবারণা পূর্ণিমা উদযাপন বুদ্ধ ভক্তদের, যার অন্যতম আকর্ষণ এই আকাশ প্রদীপ। ফানুস উড়িয়ে অশুভ শক্তিকে দূরে সরিয়ে শুভ ও আলোকিত ভবিষ্যতের প্রার্থনা করা হয়। মন্দিরে আসলাম, প্রার্থনা করলাম নিজের জন্য, দেশের জন্য, পুরো পৃথিবীর জন্য। আমাদের 3 মাস রোজার পরে আজকের দিনটা আমাদের জন্য অনেক আনন্দ। আজকের দিনে প্রত্যাশা করতেছি সুন্দর
শান্তভাবে যেন আমরা সবাই সবসময় সব অনুষ্ঠান যেন ভালোভাবে কাটাতে পারি। খুবই শান্তিপূর্ণভাবে, খুবই নিরাপদভাবে আমি মনে করছি যে অনেক দিন পরে আমি এই প্রবণতা উদযাপন করছি। সন্ধ্যায় বাসাবো বৌদ্ধ মন্দিরে ফানুস ওড়ানো পর্বে যোগ দেন সংস্কৃতি উপদেষ্টা। বাংলাদেশের আমরা সবাই মিলে বাংলাদেশ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কার কি ধর্ম পরিচয়, কার কি জাতি পরিচয়, কে দেখতে কার মতো লাগে, কার বর্ণ কেমন, এগুলো কিছু ম্যাটার করে না। রাষ্ট্র তার উদ্যোগে সকল ধর্মের এবং সকল জাতিগোষ্ঠীর উৎসবকে যে সেলিব্রেট করছে, এইটা আমি মনে করি 24 পরবর্তী বাংলাদেশের একটা দারুণ সূচনা। এর আগে সকাল থেকে বুদ্ধ পূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ ও প্রদীপ পূজার মাধ্যমে দিনটি উদযাপন করেন বুদ্ধ ভক্তরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন, প্রবারণা পূর্ণিমা শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনুষ্ঠান নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে এই অনুষ্ঠান। চট্টগ্রামের বৌদ্ধ মন্দিরে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেন তিনি। আপনারা যেভাবে জমায়েত হয়েছেন, আমার তো চট্টগ্রামের ইতিহাসে আমি একটা বিরল ঘটনা আছে এবং যে আনন্দ ঘন উৎসব মুখর পরিবেশে আপনারা জমায়েত হয়েছেন, আনন্দ করছেন, আজকের প্রবণ আছে সার্থকতা আমি সেখানে দেখতে পাচ্ছি। আমরা সবাই মিলে যার যার ধর্মকর্ম, কৃষ্টি, ইতিহাস সব পালন করেও আমরা সবাই বাংলাদেশী। জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। মামলার মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি, তাকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি এই তথ্য জানিয়েছেন। রোববার ঢাকার নিকেতন এলাকা থেকে বিএম মোজাম্মেলকে গ্রেফতার করা হয়। জুলাই আন্দোলনের সময় হামলার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় 8টি মামলা রয়েছে। একজন রুবেল বাদীর ছেলে, তাকে গুলি করে হত্যা করা হয়। তিনি মামলা করেন, এই মামলায় আজকের এই মোজাম্মেল হক আসামি। অনেক বহিরাগত লোক, তারা সাদা শার্ট পরে এখানে তারা উকিলের ভেষ ধরে ঢুকেছে। এদেরকে সেখানে যারা উপস্থিত লয়াররা ছিল, তারা এদেরকে বের করে দিয়েছে। তারা কিছু আওয়ামী লীগের সন্ত্রাসী এবং ছাত্রলীগের কিছু সন্ত্রাসী, এরা আইনজীবী ছদ্মবেশে তারা কোর্টে প্রবেশ করেছে। আজকের এই মামলার যে মূল নথি, এই নথি মূল আদালতে না থাকার কারণে আজকে জামিন শুনানি হয় নাই। এই মূল নথি চেয়ারম্যান শুনানোর জন্য মহানগর আদালতে আছে। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করে চলচ্চিত্র শিল্পী সমিতির সভায় দোয়া হয়েছে। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ 7 মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন আছেন ইলিয়াস কাঞ্চন। সভায় উপস্থিত শিল্পীরা আবেগ আপ্লুত হয়ে ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করেন। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, সভায় ইলিয়াস কাঞ্চন সহ অসুস্থ গুণী অভিনেতাদের জন্য দোয়া করা হয়। সৌদি ইলিয়াস কাঞ্চন সাহেব অসুস্থ এবং তার ব্রেন টিউমার হয়েছে, অপারেশন হয়েছে এবং তিনি এখন রেডিয়েশন নিচ্ছেন। তো এটা শোনার পর থেকে, যেহেতু উনি আমাদের সাবেক সভাপতি এবং উনি এত বড় একটা জীবন্ত কিংবদন্তি অভিনেতা, তো আমরা মূলত একজন অভিনেতা হিসেবে তার যে অবদান সেটাকেই সামনে রেখে আমরা মনে হলো যে উনি এবং আমাদের আরেকজন অভিনেতা, পরিচালক, প্রডিউসার রুহুল আমিন বাবুল ভাই আছেন, তারপর আমাদের আরমান ভাই যিনি এখন এই যে উনিও অসুস্থ, মূলত তাকে সামনে রেখে আমরা কোরআন থেকে কিছু তেলাওয়াত এবং আমরা দোয়া পাঠ করি এবং এটা আরো করব। আমি এটাই বলতে চাই, সবাই দোয়া করবেন ইলিয়াস কাঞ্চন ভাইয়ের জন্য। যুক্তরাষ্ট্রের মেট্রো ওয়াশিংটন ডিসির বৃহত্তর চাঁদপুরবাসীর উদ্যোগে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো মিলন মেলা।
ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টির বার্কলেক পার্কে চাঁদপুর সোসাইটির উদ্যোগে এই মিলন মেলা হয়। দিনব্যাপী আয়োজনে 6 শতাধিক প্রবাসী এই মিলন মেলায় অংশ নেন। আয়োজনে দেশীয় খাবারে ছিল চাঁদপুরের ঐতিহ্য। সঙ্গীত পরিবেশন করেন মেট্রো ওয়াশিংটনের শিল্পী শোয়েব রহমান ও জহির। এমন আয়োজনে প্রবাসী চাঁদপুরবাসী ফিরে পেয়েছেন মাতৃভূমির টান আর ঐতিহ্যের স্বাদ। তো আজকে চাঁদপুর সোসাইটির পিকনিক হচ্ছে, সো আমরা ভীষণভাবে আনন্দিত। মানে লট অফ পিপল এসছে, শুধুমাত্র চাঁদপুরের না, চাঁদপুরের বিকজ অফ চাঁদপুরকে ভালোবাসে সেই কারণে। সো আমরা গত বছর করেছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এবারও আমরা চেষ্টা করছি ভালোভাবে সুন্দরভাবে করতে। সবাইকে ধন্যবাদ আজকে আমাদের দ্বিতীয় পিকনিকে আসার জন্য। আমি চাঁদপুর সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে আপনাদের সবাইকে ধন্যবাদ এগিয়ে আবার আসার জন্য। আমাদের যে দ্বিতীয় প্রোগ্রাম, আশা করি ইনশাআল্লাহ আমাদের আগামী প্রোগ্রাম আরো সুন্দর হবে এবং আরো সার্থকভাবে হবে। আমাদের চাঁদপুরের ঐতিহ্য সেই ইলিশ মাছ তাজা এবং আয়োজন ছিল। সবাইকে এগিয়ে ধন্যবাদ আসার জন্য। এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধের অবসানে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে মিশরে মধ্যস্থতাকারীদের আলোচনা চলছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে হোয়াইট হাউস ঘোষিত 20 দফা গাজা পরিকল্পনার প্রথম পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। যুদ্ধের অবসানে দ্রুত পদক্ষেপ নিতে আলোচকদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় গণহত্যা বন্ধে যে কোনো যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানানোর কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হামাস জানিয়েছে তাদের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন খলিল আল হায়া, যিনি গত মাসে কাতারে ইসরায়েলের এক হত্যা চেষ্টার লক্ষ্যবস্তু হয়েছিলেন। যুদ্ধবিরতি আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ভোর থেকে ত্রাণ প্রার্থী সহ কমপক্ষে 7 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইউরোপ জুড়ে বিক্ষোভ করেছে লাখো মানুষ। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। শিক্ষা গ্রহণকে আরও আকর্ষণীয় করে তুলতে এবং স্থানীয় ভাষায় মানসম্পন্ন শিক্ষা পৌঁছে দিতে টিকটকের স্টেম ফিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। টিকটক এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে স্টেম ফিড চালুর ঘোষণার পর তিনি বলেন, টিকটকের স্টেম ফিডে দেশের শিক্ষার্থীরা এখন ভালো মানের ও নির্ভরযোগ্য কন্টেন্ট খুঁজে পাবেন। হ্যাশট্যাগ স্টেমটক ব্যবহার করে স্টেম কন্টেন্ট তৈরি করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েটর এবং শিক্ষাবিদরা। 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক সহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানে যোগ দেন। আমি নিজেও আমার বউয়ের কল্যাণে মাঝে মধ্যে কিছু কিছু লাইফ হ্যাকস দেখি অন টিকটক, অ্যান্ড দোজ আর অ্যামেজিং। এবং আমি ভাবি যে ওয়াও, আমি তো আই নেভার হার্ড অফ দিস, যে এইভাবে এই ছোট্ট জিনিসটার এই সলিউশনটা আছে। হুইচ মিনস মানে আমার মতো আরও অনেক মানুষও থাকে যারা 50 পার হয়ে গেছি। বাট আই প্রমিস দ্যাট আজকে এখানে প্রেজেন্টেশন দেখার পরে মনে হলো যে আই নিড টু ওপেন এ টিকটক অ্যাকাউন্ট। আই ডোন্ট নো হোয়াট আই উইল বি পোস্টিং দেয়ার, মেবি আই উইল জাস্ট বি ওয়াচিং। এবারে জানাবো কৃষি সংবাদ। চাঁদপুরে এবার পাটের দাম কিছুটা বেশি থাকার পাশাপাশি পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় স্বস্তিতে রয়েছেন চাষিরা। তবে পাটের উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। প্রকৃতি সংবাদ। ফুল, ফসল আর সাদা মেঘের ভেলায় সেজেছে ঋতুরানী শরৎ। চারদিকে বিস্তৃত সবুজ, কাশবন আর ফুলের মেলা। তবে জলবায়ু অভিঘাত ও দখল দূষণে বিপন্ন প্রকৃতিতে অনেকটাই ফিকে ঋতুচক্র। পরিস্থিতি উন্নয়নে বৃক্ষায়নের পাশাপাশি পরিবেশ বান্ধব জীবনাচার ও প্রযুক্তিতে গুরুত্ব আরোপ করেছেন পরিবেশবিদরা। এবারে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
জনপ্রিয় নুডলস ব্র্যান্ড মিস্টার নুডলস দেশীয় ভোক্তাদের জন্য নিয়ে এলো আন্তর্জাতিক মানের রামেন নুডলস। সকালে রাজধানীর বাড্ডায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে জমকালো অনুষ্ঠানে নতুন পণ্যের মোড়ক উন্মোচন করেন ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। ভোক্তাদের পছন্দকে গুরুত্ব দিয়ে 4টি আকর্ষণীয় ভ্যারিয়েন্টে রামেন বাজারে আনা হয়েছে। প্রতিটি 85 গ্রামের নুডলসের খুচরা মূল্য থাকছে 50 টাকা। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক বলেন, চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য সরবরাহ করায় মিস্টার নুডলস এখন ভোক্তাদের প্রিয় ব্র্যান্ড। নীলফামারীর কিশোরগঞ্জে আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে হাজারো ঘরবাড়ি। আহত হয়েছেন 50 জনের বেশি মানুষ। রোববারের ওই ঝড়ে ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেতের ফসল। বৈদ্যুতিক তার ছিঁড়ে কয়েকটি গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ পরিস্থিতিতে 6টি শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আনোয়ারুল আলমের রিপোর্ট। শরতের শেষে আকস্মিক ঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে কিশোরগঞ্জ উপজেলা। গাড়াগ্রাম ইউনিয়নের ডিসির মোড়, উত্তরপাড়া, মাজাপাড়া সহ 10টি গ্রামে আঘাত হানে ঝড়। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে দিন যাপন করেছেন হাজারো মানুষ। গাছ উপরে বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল। আমার দোকানে মাল সাবানা বাড়ি ঘর সব বাতাসে একবার বাতাসে উড়িয়ে নিয়ে গেছে সব। 30 সেকেন্ডের মধ্যে আমাদের ঘর বাড়ি সবকিছু উড়াই নিয়ে যায়। ঘরের জিনিসপত্র কোনো কিছুই নাই। ঘরের জিনিস জানা সব কিছু ক্ষতি হয়েছে। খোলা আকাশে পড়িয়েছি, এখন কোনো পথ নেই থাকার মতন। এখন ঘর বাড়ি যা আছে সব তো লন্ডভন্ড হয়ে গেছে। খাওয়া দাওয়াও কোনো ব্যবস্থা নাই বর্তমান। ঝড়ে অন্তত বহু গবাদি পশু আহত হয়েছে। প্রায় 10 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখেছেন যে এখানে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি। অধিকাংশ ঘরবাড়ি একদম বিধ্বস্ত হয়ে গিয়েছে। আমরা এই ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। আমাদের স্বেচ্ছাসেবী টিম, উপজেলা প্রশাসন এবং আমাদের বিভিন্ন পলিটিক্যাল লিডাররা, তাদের নেতৃত্বের লোকজন সবাই মিলে তাদেরকে হেল্প করার জন্য কাজ করছে। আমরা জেলা প্রশাসন থেকে 20 টন চাউল বরাদ্দ দিয়েছি, 50,000 টাকা বরাদ্দ দিয়েছি। ইতিমধ্যে 6টা স্কুলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। যারা ওখানে থাকতে চায় তারা থাকতে পারবে। পাশাপাশি হলো আমরা শুকনো খাবার নিয়ে এসেছি পর্যাপ্ত পরিমাণে। সবার লিস্ট অনুসারে সবাইকে আমরা দিব। প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান, স্বেচ্ছাসেবী সংগঠন ও জনপ্রতিনিধিদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয়দের। নীলফামারী থেকে আনোয়ারুল আলম, চ্যানেল আই। চট্টগ্রামে বিশ্বখ্যাত ইনার হুইল ক্লাব অফ জেনিথের উদ্বোধন হয়েছে। এর মাধ্যমে বন্ধুত্ব জোরদার, ব্যক্তিগত সেবাকে উৎসাহিত করা এবং সম্মিলিতভাবে সমাজসেবায় নিজেদেরকে এগিয়ে নেওয়া হবে বলে জানান আয়োজকরা। ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট জারিন নিজাম শেখ, ফারানাজ কাইয়ুম, ইনার হুইল ক্লাবের চার্টার্ড সেক্রেটারি রিজওয়ানা সালেহ সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিশ্ব বসতি দিবস উপলক্ষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি সহ নানা কর্মসূচি পালন করা হয়। সিডিএ প্রাঙ্গণে র্যালি উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। পরে সিডিএ হল রুমে সিডিএ এর চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিমের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মুনজারে খোরশেদ আলম, সিডিএ সচিব রবীন্দ্র চাকমা, সিডিএ বোর্ড সদস্য প্রকৌশলী শাখাওয়াত হোসেন, স্থপতি জেরিনা হোসেন, ফারুক আহমদ, গণপূর্ত চট্টগ্রাম বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেন সহ অন্যরা। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন জানালেন তারেক রহমান। কোনো ব্যক্তি বা দল নয়, জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড জনগণ। মন্তব্য। নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ হবে বলে সাংবাদিকদের আশঙ্কা। সুষ্ঠু ভোট আয়োজনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন সিএসি। জুলাইয়ে কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 14 অক্টোবর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। শ্রমিকের অধিকার নিশ্চিতে ইশতেহারে শোভন কর্মপরিবেশ যুক্ত করতে বিশেষজ্ঞদের আহ্বান। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ঐক্যবদ্ধ উদ্যোগের তাগিদ। এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। এম শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ সহ সভাপতি নির্বাচিত। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।